আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আম আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আপনাদের অতি প্রিয়জন, পরিচিত মুখ সুবীর ভৌমিক। দাদা, আপনাকে দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। দাদা, আপনার সাথে কথা হচ্ছিল একটু আগেই, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি দাদা, এই যে মনে করেন মোদী সরকার যখন নাকি খালেদা জিয়া মারা গেলেন, জয়শঙ্কর গেলেন, নরেন্দ্র মোদী নিজে আম শোক বার্তা পাঠালেন। তারপরে মনে হচ্ছে যেন বলা হচ্ছিল যে ভারতের সাথে একটা আন্ডার দ্য টেবল একটা তারেক রহমানের একটা নেগোসিয়েশন এর মতো হয়েছে যে, কিন্তু তারেক রহমান ক্ষমতায় যাওয়ার পরে ধীরে, ধীরে কিন্তু পরিবেশ তারেক রহমানের যে এরকম বিএনপি কিন্তু সবসময় পাকিস্তানের দিকে তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। একদম অতীতের ইতিহাস। এখনো কিন্তু তার ব্যতিক্রম নয়। এখনো কিন্তু পাকিস্তানে যাওয়া আসা আমাদের সচিবরা অবশ্য শুনেছি ভারতে আগে যেত, ভারত সরকার ওইভাবে গুরুত্ব দেয় নাই বলে ওরা আমাদের অনেক সচিব গেছে ওখানে মানে ট্রেনিং করতে। কন্টিনিউয়াসলি আদান-প্রদান যাওয়া আসা হচ্ছে। তো এটা তো কমেনি। তাহলে যে ভারত যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল বা দিচ্ছে, বারবার দিচ্ছে, এটার আপনি কেমন করে দেখবেন? না, ভারতের শীর্ষস্থানীয় যারা, তাদের কিছু কিছু লোককে আমি চিনি বা কথাবার্তা হয়েছে, এদের বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে জামাতকে যেন তেন প্রকারেণ মানে ব্লক করতে হবে। তো জামাতকে ব্লক করতে গেলে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই এবং কোনোভাবেই কায়দা কারণ করে ইউনুসের মানে যে খেলাধুলার ফলে যে আওয়ামী লীগকে ব্যান করে দিল এফেক্টিভলি, উনি বলেন আমি তো পার্মানেন্টলি ব্যান করিনি কিন্তু এফেক্টিভলি ব্যান, মানে নির্বাচন করতে পারবেন একটা রাজনৈতিক দল। এখন তুমি যদি বলো দাদা আপনারে আমি আটকাইতেছি না কিন্তু আপনি সাংবাদিকতা করতেন না, আরে ভাই আমি সাংবাদিকতা করে, আমি সাংবাদিকতা না করলে কি কর, তারা রাজনৈতিক দল যদি ইলেকশনই না করতে পারে তো তার আর কি রইল। এরকম একটা অবস্থায় ভারতের একটা কৌশলগত অবস্থান এটা ছিল যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, বাহিনী নেই, হ্যাঁ হ্যাঁ ওরা আওয়ামী লীগ বলতে বহিঞ্জি মানে শেখ হাসিনা, তো বহিঞ্জি নেই, হ্যাঁ তো জামাত করুক না পারেগা। জামাতকে আমাদের যারা শীর্ষস্থান অজিত ডোভাল টোভালের মতো লোকজন ওরা জামাতকে পাকিস্তান বলে, যে জামাত চালা আয়গা মতলব পাকিস্তান আ যায়, 71-এর আগে চলে যাবে। তো জামাতকে যেন তেন প্রকারেণ ব্লক করতে গেলে একমাত্র তখন উপায় ছিল যে আওয়ামী লীগের ভোট টোট গুলি যাতে বিএনপির দিকে যায়, বিএনপি যাতে জিতে আসে, জামাতকে ব্লক। তখন ওদের প্রাইম টার্গেটই ছিল যে জামাতকে যেন তেন প্রকারেণ ব্লক করতে হবে। কিন্তু বিএনপির, তুমি ঠিকই বলছো, বিএনপির ঐতিহ্যটা কি, বিএনপি তো একসময় জামাতেরই পার্টনার ছিল। আর আমি নাম করবো না, আমার এক ছোট বোন বাংলাদেশের বিএনপির বড় নেত্রী, সে বলে দাদা আমাগো লগে জামাতের তফাৎ কি জানো, আমরা 80% হুজুর, তারা 100% হুজুর, মানে আমরা 80% ফান্ডামেন্টালিস্ট, ওরা 100%। তো বিএনপির রাজনীতিতে কিছু লোকজন আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, রুমিন ফারানা, অ্যাডভোকেট ফজলুর রহমান, আমাদের ফজলু ভাই অত্যন্ত প্রিয় মানুষ আমাদের, এরকম লোকজন আছে ঠিকই, কিন্তু বেশিরভাগ লোকজনই তো অন্য রাজনীতি করার লোক, বুঝতেই পারেন। কিছু বামপন্থীও আছে, কেন জিয়াউর রহমান যখন এই দলকে দাঁড় করায়, এটা তো ব্যারেকের দল, হ্যাঁ তো ব্যারেকের দল, উনি আওয়ামী লীগ বিরোধী যাকেই পাইছেন তাকে এনে দাঁড় করেছেন। তো বিএনপির মধ্যে অনেক টাইপের লোক ছিল, কিন্তু বেশিরভাগ লোকই ওই ওই রাজনীতি করার লোক। ন্যাচারালি পাকিস্তানের সাথে তাদের অতীব ঘনিষ্ঠ সম্পর্ক, যেটা বেগম জিয়ার নিজেরও পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমি জানি, মানে একাধিক ভাবে আমি জানি, জানা গেছে এটা ছিল। এবং তারেকও এর বাইরে না, কেন তারেক দীর্ঘদিন যে পাকিস্তান, এই সরি লন্ডনে থাকার সময় তার সাথে পাকিস্তানের অ্যাম্বাসেডার, ওইখানকার যারা আইএসআই স্টেশন চিফ, এদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, এটা আমি জানি। তারেকও তখন ইন্ডিয়ার সাপোর্ট তারও দরকার ইলেকশনের বৈতরণী পার হওয়ার জন্য। কেন একটা জিনিস জানো তো, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে আওয়ামী লীগের তো একটা ভোটার আছে, একটা ভোট ব্যাংক আছে। আওয়ামী লীগে একটা মানে অত্যন্ত দুর্দিনও আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারপরে তো আওয়ামী লীগের 35-40% ভোটার আছে, একেবারে ডেডিকেটেড, এবং এরা যেদিকে ভোট দেবে এইদিকে জয় পরাজয় তার উপর নির্ভর করবে। এর জন্য জামাত যেটা চেষ্টা করছে তৃণমূল স্তরে এদেরকে ফিট করা।
আর বিএনপি যেটা চেষ্টা করছে ইন্ডিয়ার সাথে ফিটিং করে ইয়ে করে কোনোভাবে যাতে এটা ওভারঅল ইয়ে। তো ইন্ডিয়ার যেটা ইয়ে ছিল যে বিএনপি কে একটু কাল্টিভেট করো যাতে জামাতকে ব্লক করা যায়, কিন্তু এখানে কিন্তু একটা পরিষ্কার ব্যাপার ছিল যেটা ইন্ডিয়াতে খুব অ্যাডভার্স রিয়াকশন হয়েছে এবং এখন সম্পর্কটা খারাপের দিকে যেতেছে। এখানে তারেকের সাথে কিন্তু যে আন্ডারস্ট্যান্ডিং তুমি বললা এটা অতটা আন্ডার দ্য টেবিল না। আমাদের লোকজন যারা লন্ডনে আছে সেখানে এমন লোকজন আছে যারা বাংলাদেশ করে গেছে। বিক্রম দোরাই স্বামী যে লন্ডনে অ্যাম্বাসেডার, সে বাংলাদেশে আমাদের হাই কমিশনার ছিল। সুজিত ঘোষ ওখানে আছে, মানে যারা বাংলাদেশ করে যাওয়া লোক, এরা বাংলাদেশটা জানে। তো এদের সাথে তারেকের যে বোঝাপড়া হয়েছিল যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলতে হবে, আওয়ামী লীগকে তুমি নর্মাল পলিটিক্স করতে দাও, তারপরে যা ইলেকশনের রেজাল্ট হবে হবে। এবং এদের যুক্তি ছিল যারা আমার দেশেও তো কংগ্রেস ইলেকশন হয়ে গেছে, আমার কংগ্রেসকে ব্যান করে দেবো নাকি? কংগ্রেস ইজ আ মেজর মাস পার্টি, কংগ্রেস ইলেকশনে আসে, রাহুল গান্ধী 2 বেলা পার্লামেন্টে দাঁড়ায় মোদিজিকে বকাবকি করে, কংগ্রেসকে তো ব্যান করেনি। তো এইটা ইন্ডিয়ার লজিক ছিল যে ইউ ক্যানট ব্যান দ্য বিগেস্ট পার্টি ইন ইউর কান্ট্রি, এবং দ্য পার্টি যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। এই জায়গাতে যে অধ্যাদেশ জারি করে ইউনূস সাহেব আওয়ামী লীগকে নির্বাচন করতে দেন নাই, আজকে তো এটা বিল আকারে আইনে এই সরকার এটাকে ফর্মালাইজ করলো। এবং এটা একদম। কিন্তু, এবং কবে করলো? যেদিন খলিলুর রহমান বিদেশ মন্ত্রী উনি দিল্লি আসলেন। তার জি। মানে ওরা জানতেন যে ইন্ডিয়া এটা নিয়ে চাপ দেবে বা প্রশ্ন তুলবে যে আওয়ামী লীগের ব্যান্ডটা কি হলো, তোমরা তো কমিট করছিল। যাতে আর এইটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে তার জন্য এইটা, যেটাকে ইংরেজিতে বলে একটা ল্যাটিন ওয়ার্ড আছে না, ফেই অ্যাকমপ্লি, যে এটা হো গিয়া, ইসকো লেকে আর বাত করকে ফায়দা নিয়ে এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই, তো এটা করে দিয়া। এটা কিন্তু ইন্ডিয়াতে বিশেষ করে আমি জানি অজিত ডোল টোলরা এটা মোটেই ভালোভাবে দেখেন না, এটা নিয়ে খুব রিয়াকশন হচ্ছে, খুব রিয়াকশন হয়েছে। এবং এখনো এই প্রেশারটা আছে যে আওয়ামী লীগ, কারণ আমি দিল্লিতে এটা প্রায় শীর্ষস্থানীয় লোকজনের মুখে শুনি যে আওয়ামী লীগ কো কিসি ভি তারে ময়দান মে বাপস লানা। এবং এই যে শেখ হাসিনা মাঝে মাঝে হুঙ্কার দেন আমি দেশে ফিরবো অমুক তমুক, উনি সেই আসলেও প্রসঙ্গে কবে আসবো দেশে, দাদা, সেই প্রসঙ্গে হ্যাঁ আসবো না, শেখ হাসিনা। কিন্তু এখানে মানে দলকে চাঙ্গা করার জন্যই হয়তো, কিন্তু যাই হোক, মানে ভারতের এইটা একটা অন্যতম দুটো দাবি ভারতের, বিএনপির কাছে দুটো মেজর প্রত্যাশা। এক হচ্ছে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা, এবং সেটার জন্য আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোলো। আর এই যে আজে বাজে লামজাম উল্টাপাল্টা কেস, হাজার হাজার কেস, এগুলির একটা বিহিত করা এক। 2 নম্বর হচ্ছে তোমার এলাকায় তোমার ভূখণ্ড ব্যবহার করে ভারতের নিরাপত্তার কোন রকম ক্ষতি সাধন বা কোনো হুমকি যাতে না হয়। তো এই দুইটা ক্ষেত্রেই যেইভাবে পাকিস্তানিদের আসা যাওয়া এবং মিলিটারি টু মিলিটারি রিলেশন ডেভেলপ করতেছে, এরকমও শোনা যাচ্ছে যে হয়তো জুন মাসে তারেক সাহেব চীন গিয়ে ঘুরে আসার পরে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনি, যিনি ইতিমধ্যেই বলছে নেক্সট টাইম উই উইল হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। তো পাকিস্তান ইন্ডিয়াকে ইস্ট থেকে, মানে পূর্ব দিগন্ত থেকে আক্রমণ যদি করে, তো বাংলাদেশ ছাড়া কি সেটা সম্ভব? এখানে তো আর পাকিস্তান নাই। তার মানে পাকিস্তানের ধান্দাটা কি জানো তো বই, ওরা বাংলাদেশে এইসব জেহাদি ফেয়াদি পাঠায়, এইখানে ঘাটি বাটি করে ইন্ডিয়াতে যেরকম ওই কাশ্মীরে হামলা করলে তো ভারত এখানে একটা বিরাট পাল্টা আক্রমণ করে। এইখানে ওদের ধান্দাটা হচ্ছে, আমি যতটুকু বুঝতেছি পাকিস্তানিদের খেলাটা আমি বুঝি, যে এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ভারতের এখানেও মিলিটারি বেস আছে একটা অ্যাটাক করে দিল ওইখানে, যেমন তোমার হ্যাঁ ওই বিভিন্ন মিলিটারি বেস পাঠানকোটের মতো বিমান ঘাঁটিকে আক্রমণ করছে, এখানে ধরো বাগডোগরা হাসি মারাতে অ্যাটাক করে দিল, কি ওইখানে পাহেলগামের মতো টুরিস্ট স্পটে অ্যাটাক করছে, এখানে দার্জিলিং এর মতো একটা টুরিস্ট স্পট যেখানে ভারতের সবখান থেকে লোক আছে, এরকম অ্যাটাক করে দিলে এবং এটা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে ভারত তখন বাংলাদেশের উপর চাড়াও হবে। তখন পাকিস্তানে তোমার এই জনাবরা এরা মজাটা দেখবে যে বহুত দোস্তি হুয়া থা আবি তো লড়াই শুরু হো গিয়া, এবং এরা মোছে তাও দেবে, এরা খুশ হবে। দিস ইজ দি পাকিস্তানি ডিজাইন। এই জন্য আসিফ মুনির, জেনারেল আসিফ মুনির বলছে যে নেক্সট টাইম উইল হিট ইন্ডিয়া ফ্রম দ্য ইস্ট। ইস্ট, ইস্ট কি করে হিট করবে? তার মানে বাংলাদেশ, আমাদের এই ল্যান্ড ব্যবহার করে। এক্স্যাক্টলি। তো এইগুলি সব মিলাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ইম্প্যাক্ট হয়েছে এই সব সার্বিকভাবে। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের তারেক সরকার, সে কার সাথে কি সম্পর্ক এটা তার স্বাধীন ব্যাপার,
কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নতি করতে গেলে ভারতের কিছু কিছু যে প্রত্যাশা, যেগুলি ভারত ইতিপূর্বেই ওনার সাথে এই কথাবার্তা যখন হয়েছে আমাদের কূটনীতিবিদদের, বা জয়শঙ্কর গেছেন আমাদের বিদেশ মন্ত্রী প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে, তো প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে তো আর শুধু স্টে ওয়েল টেক কেয়ার হয় নাই, ডেফিনেটলি কিছু পলিটিক্যাল পয়েন্ট সেখানে তুলে ধরা হয়েছে। তো এরকম একটা অবস্থায় এই জায়গাগুলি যদি বাংলাদেশের বর্তমান সরকার এই সব মানে কমিটমেন্ট যদি বহাল না মানে কিছু না করে, এক হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আইনে আওয়ামী লীগকে, আবার আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলে নেওয়া এবং এই আজে বাজে মামলা যেগুলি এগুলি প্রত্যাহার করা এক। আর দুই নম্বর হচ্ছে এই পাকিস্তানিদের এত আনাগোনা এবং এখান থেকে কোনো হস্টাইল অ্যাক্টিভিটি এগুলি ইন্ডিয়াকে লক্ষ্য করে যাতে না হয়। তো এর জন্য এই জায়গাতে বাংলাদেশের তারেক সরকারকে সদার্থক পদক্ষেপ নিতে হবে, এবং এটা না হলে ইন্ডিয়ার সাথে এদের রিলেশন ভালো হবে না। তুমি একটা প্রশ্ন অনেকেই বলতে পারে ইন্ডিয়ার সাথে হবে না তো কি হয়েছে, এবং এইটাও বোধহয় বাংলাদেশে বিশেষ করে যারা ক্ষমতা আছে এই খলিল সাহেবের মতো লোকজন যারা আমেরিকার ডিপ স্টেটের একেবারে সরাসরি পাঠানোর লোক, ইউনুস খলিল, এরা তো বাংলাদেশি না, এরা বাংলাদেশির নামে, এরা হচ্ছে আমেরিকার ভাতিজা। আমেরিকান। হুম। আমেরিকার ভাতিজা, ওইখানে চাচারা বসে আছে, চাচারা যা বলবে, চাচারা বলবে স্ট্যান্ড আপ, তো এরা দাঁড়ায় যাবে, চাচারা বলবে বসে যাও তো বসে যাও। এরকম একটা জায়গাতে এই খলিল সাহেব টাইপরা এরা কি করবে না করবে এর উপর ভারতের তো নজর থাকবেই। আর এই যে বলতেছো না, এটা হয় কি তুমি একটা করলা আমি একটা করলাম, তুমি একটা পদক্ষেপ নিলা ওইখানে কতগুলি কাজ করলা, ভারতও অসন্তুষ্ট হয়ে ভিসা টিসা এইসব জিনিস একটু আটকালো, এই যে মানে 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 ইউ উত্তেজনা ডু তৈরি সামথিং। করা। হ্যাঁ মানে একটা সাইক্লিক্যাল প্রসেস তখন শুরু হয়ে যায়, মানে এইদিকে একটা কিছু হলো এটার ঢিল ইম্প্যাক্ট ছোড়া এখানে কিছু পাটকেল হলো। ছোড়া, ঢিল ছোড়া পাটকেল ছোড়া, এরকম। এক্স্যাক্টলি। দাদা, আমার হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে আপনার কাছে, জানতে চাই আর কি, যদি আপনার বলতে অসুবিধা হ্যাঁ, নেই। বলো বলো, সেটা না না হচ্ছে যে অসুবিধা নেই। আম, আহ, মানে ভারত হচ্ছে এমন একটা রাষ্ট্র, ভারত তো অনেক পাওয়ারফুল রাষ্ট্র, বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্রগুলোর মধ্যে একটা। যখন নাকি নির্বাচনের আগের কথা বলছি, যখন নাকি ইউনূস সাহেব আম, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন নাকি নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করে দিল, তারপরে নির্বাচন দিয়ে দিল, মাঝখানটাতে একবার দুইবার বলেছিল যে সবাই ইনক্লুসিভ নির্বাচন, ওইটার জন্য চাপ দিল না কেন যখন আনব্যান করে এই নির্বাচনটা তখনই হতে পারবে? আমি যতদূর বুঝি যে এই ধরনের রাষ্ট্রগুলো যদি বলে তাহলে এটা সম্ভব, এইটা কেন ভারত করলো না? না না, ভারত এটা করছে, ভারত প্রথমে থেকেই ভারতের ইয়ে ছিল আওয়ামী যে লীগ আওয়ামী নিয়ে যেন লীগের। কোনো কথাই বলে না ভারত সরকার, এরকম মনে না না, হয় আমার এটা ভুল কাছে। ধারণা তোমাদের, একেবারেই ভুল ধারণা। হ্যাঁ পাবলিকলি বলে না, কিন্তু পাবলিকলি বললে কি হবে জানো তো, পাবলিকলি যদি আওয়ামী লীগ নিয়ে ভারত কথা বলে তখন একটা অভিযোগ আসবে যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেছে, ইন্ডিয়া ইজ ট্রাইং টু তো ইন্টারফেয়ার বাংলাদেশ তো ইনটু দ্য। কন্টিনিউয়াসলি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলতেছে। কথা বলতেছে অফিসিয়ালি, তুমি লক্ষ্য করো যে বাংলাদেশের বিভিন্ন লোকজন ভারতকে হইচই করছে, গালিগালাজ করতেছে, সেগুলি করতেছে, বা রোজই পারলে সেভেন সিস্টার দখল টখল দখল করে করতেছে ফেলতেছে। এবং একদম হ্যাঁ, সর্বোচ্চ বা পর্যায়ে কলকাতা প্রফেসর আক্রমণ ইউনূস করবে। বলছে, ডক্টর ইউনূস পর্যন্ত এই কথাটা বলছে, আমাদের ইউনুস ব্যাকইয়ার্ড কাজা দমন। কারণ করে যে হ্যাঁ সেভেন সিস্টার্স চীন এখানে ওইসব মানে কায়দা মানে কারণ সেই তাই না? জন্যই জানতে চাইছি যে একদমই মনে হলো যা যেন এটা যদি যদি আরেকটু বলা বলি হতো যে আওয়ামী লীগের না এটা ব্যাপারটা। ছিল, কিন্তু ওই ইলেকশনটা যখন ডিক্লেয়ার করে দিল তখন ভারতের সামনে এইটা প্রবলেম একটা আসলো যে আমি ইলেকশনটা যদি না করতে দেই তাহলে এই ইন্টারিম গভর্নমেন্ট অনন্তকাল চলে যাবে, কারণ ভারতের ইউনূস সাহেবকে নিয়ে যথেষ্ট সমস্যা, মানে ইউনূস সাহেব নিজেই তৈরি করছিলেন। হ্যাঁ, কারণ এক সময় মোদী নিজেও দেখা টাকা করে ইউনূস সাহেবের সাথে একটা বোঝাপড়া একটা আসার চেষ্টা করছিল, কিন্তু ইউনূস সাহেব যেটা, ইউনূস সাহেবের একটা ভাব ছিল যে আমি আমেরিকাকে আমার পক্ষে আছে তো ইন্ডিয়া আবার কি, মানে আমি আচ্ছা আমেরিকা দাদা, দিয়ে ইন্ডিয়াকে। একটা বিষয় তাহলে জানতে চাই এখানে, এমন কি কিছু আছে যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াকে এরকম একটা মানে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে যে একদিক দিয়ে ইন্ডিয়ার সাথে নিজস্ব একটা পরিকল্পনা আছে বাংলাদেশের, কারণ এটা তার নিজের দেশের স্থিতিশীলতার ব্যাপার। আম, সেটা হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী, সীমান্ত রক্ষা, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার এইটার একটা কনসার্ন তো আছেই, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু
আমেরিকার ইনভলভমেন্ট আছে, আমেরিকার ইন্টারেস্ট আছে বাংলাদেশ নিয়ে। সেই জন্য একটা জটিল অবস্থাটা আরো জটিল হয়েছে, যে ভারত চাইলেই অনেক কিছু করতে পারছে না, বা সেই সময় নির্বাচনটা হতে দিয়েছে যে 40%, আপনিই বলেন 40% ভোটারকে বাইরে রেখে নির্বাচন করলে 45%, এই নির্বাচনটা তো ভালো নির্বাচন দ্যাটস ট্রু। হয়নি। কিন্তু না না, এটা কি ভালো এটা কি কিনা এটা জাস্ট কোনো আমেরিকার নির্বাচনী জন্য? সে করছে না। হ্যাঁ, কারণ এটা তো, শোনো, এটা ভারতের লোক খুব ভালো বোঝে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা মানে ভারতে কংগ্রেসকে বাদ দিয়ে নির্বাচন করা। উই আন্ডারস্ট্যান্ড দিস। এবং এটা বলছেও লোকজন, এটা বলা বলি হয়েছে, এটা মানে ব্যাপকভাবে অনেকেই বলছে, আমরা তো বলি, কিন্তু এটা মানে অফিসিয়াল লেভেলেও। কিন্তু যেটা ব্যাপার হয়েছে কি, তোমার সামনে ইলেকশন ডিক্লেয়ার করে মানে ইউনূস যখন দেখলো যে প্রচন্ড চাপ আসতেছে ইন্ডিয়ার থেকে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলার, সে কিন্তু আগে ইলেকশন সে চায় না। তার কিন্তু ইচ্ছা ছিল যে 4-5 বছর ক্ষমতায় থেকে থাকবে, যাবে তার দ্বারা দেখবা। যতদিন জনগণ চায়। হ্যাঁ, এবং তার চামচারা এটা বলাই শুরু করছিল যে না, ওনাকে 5 বছর রাখতে হবে, 50 বছর রাখতে হবে, উনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় ফেলবে, হ্যাঁ না তেরা না। কিন্তু উনি যখন দেখলেন যে চাপটা খুব বাড়তেছে এবং ইন্ডিয়ান প্রেসার, এবং আমেরিকার উপরেও ইন্ডিয়া চাপ দিয়েছে যে এখানে ইলেকশন না করলে ইলেকটোরাল ডেমোক্রেসি হবে না, হঠাৎ করে যখন নির্বাচনটা দিয়ে দিল, তখন মানে যেই নির্বাচন দেওয়ার জন্য আমরা চাপ দিতেছি, সেই নির্বাচন দেওয়ার পরে সেই নির্বাচনকে আবার স্থগিত করে আওয়ামী লীগের জন্য এটা মানে ইন্ডিয়া একটা মানে এটা বাইন্ডের একটা মধ্যে পড়ে। মানে জটিল অবস্থার মধ্যে। তখন হ্যাঁ, তখন যেটা ছিল যে ঠিক আছে ইলেকশনটা হোক, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকবে না, কিন্তু আওয়ামী লীগের যে সরকার আসবে এবং সেই সরকারকে আনার মানে জামাতকে আটকায় বিএনপি কে আনার, তো ওইখানেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল যে আওয়ামী লীগ তোমরা তোমরা আসবা ক্ষমতায়, কিন্তু আসার পর এই ব্যানটা তোমাদের তুলতে হবে এবং স্বাভাবিক গণতন্ত্র ফিরে আনা, নর্মাল ডেমোক্রেটিক প্রসেস মাস্ট রিটার্ন। এটা কিন্তু বিভিন্ন সময়ে তুমি দেখবা যে ডাইরেক্টলি না বললেও আমাদের যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, বাংলাদেশ নিয়ে প্রত্যেকটা বক্তব্যের মধ্যে সে কিন্তু ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলে। তো ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে কি? ব্রিং আওয়ামী লীগ, উইদাউট আওয়ামী লীগ হাউ ক্যান দেয়ার বি ইনক্লুসিভ ডেমোক্রেসি? মানে এটা ওই কায়দা করে বলে, ডাইরেক্টলি বলেন না, ডাইরেক্টলি বললে বলবো তুমি আমার আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করতেছো। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আমি তোমাকে বলে দিতে পারি পরিষ্কার ভাবে, যে এখন হয়তো তুমি দেখবা যে, এবং এই প্রশ্ন হয়তো তোমারও মনে আছে, যে হঠাৎ করে শেখ হাসিনা এই দেশে ফেরা টেরার কথা, এগুলি কি ব্যাপার? আমি এখনো মনে করি যে শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি আমার মনে হয় না আছে, কারণ এখন এই অবস্থায় উনি গেলে ওনার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা হয়েছে। এখন মামলা কতটা যৌক্তিক অযৌক্তিক এগুলির মধ্যে আমি একদমই চাইতে চাই। হাজার হাজার মামলা হয়েছে যার কোনো ভিত্তিই নাই। মহিলা এমপিদের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে যে সে মার্ডার করছে। আরে বাবা, একটা মন্ত্রীকে কাউকে মার্ডার করে দিলে নিজেকে গিয়ে মার্ডার করতে হয়? হ্যাঁ, আমার ছোট বোনদের বিরুদ্ধেই মামলা হয়েছে এরকম, যে সে মানে পতাকা থাকে না মন্ত্রীর গাড়ির সামনে, ওই পতাকা স্ট্যান্ড খুলে কাকে স্ট্যাপ করছে, মানে আজে বাজে গল্প বানানোর তো একটা লিমিট আছে। এনিওয়ে, এই ধরনের সব মামলা হয়েছে। তো এগুলি বহাল রাখে এগুলি তোলার ক্ষেত্রে তারেক সরকারের কোনো উদ্যোগ তো দেখাই যাচ্ছে না। আওয়ামী লীগের উপরে ব্যানটা তারা সুনিশ্চিত করলো। হুম। এখন তারা কি ধরনের রাজনীতি আগামী দিনে করবে, মানুষের আশা প্রত্যাশা, এবং সব থেকে বড় কথা যেটা, যে আবার নতুন করে ইউনূসের সাথে তারেক সাহেবের একটা হিসাব কিতাব হইতেছে কিনা, আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে এই সন্দেহ, ব্যাপারে। এটাই আমি নেক্সট প্রশ্ন ছিল, যে দুজনের মধ্যে কি যেমন রিট পিটিশন করে ওটাকে খারিজ করে দেয়। ইউনুসের যে যেখানে বাংলাদেশে যে হাম আউটব্রেক হয়ে গেল, অফিসিয়ালি এখন 500 ছাড়িয়ে গেছে সরকারিভাবে হামের মৃত্যু, আসলে আনঅফিসিয়ালি আরো অনেক বেশি, হাজার ছাড়িয়ে গেছে, এটা একটা আউটব্রেক হয়ে গেছে। ইউনিসেফ পর্যন্ত বলেছে এটা আউটব্রেক হয়ে গেছে। সো সেই তুলনায় এটা নিয়ে রিড করা হলো মাইলস্টোনের, যে মাইলস্টোনের তো মনে আছে যে একটা ঘটনা, সেটা নিয়ে যে আমাদের একজন বাবা রিট করতে চাইলো, এগুলো সবই খারিজ করে দিল। তো এইগুলো ঘটনাতে মনে হচ্ছে যে আবার শোনা গেল যে ইউনুস তারেক রহমানের বাসায় গিয়ে আলোচনা করেছে, তারপরের দিন এগুলো হয়েছে। তো মনে হচ্ছে যে কোথাও যেন যে না না, বই তারেক রহমানের বাসায় গিয়ে আলোচনা করলে তো আমি বুঝতাম। মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে মার্কিন দুজনে রাষ্ট্রদূতের, হ্যাঁ। বাংলাদেশের মানে ব্যাপারটা কোথায় ব্যাপারটা বাংলাদেশ মানে কি এসে হচ্ছেটা কি আসলে, এটা কি বোঝা যায়? প্রধানমন্ত্রী বাংলা মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যেতেছে,
মানে এই মিয়া তুমি আসো, মানে ব্যাপারটা তো এরকম, এই মিয়া তুমি আসো এবং আমিও হাউ হাউ করে চলে গেলাম। তো বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীর অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার, মানে যেটা হিন্দিতে বলে ভাই আপনার খেয়াল নেই রাখো তো চেয়ার কা তো খেয়াল রাখো, তো চেয়ারের খেয়াল তো রাখো ভাই। তো উনি ওইখানে গেছেন এবং ওখানে ইউনূস সাহেব আগের থেকে উপস্থিত ছিলেন আমি যতটুকু বুঝতেছি। এবং এই যে মার্কো রুবিও আমেরিকান সেক্রেটারি অফ স্টেট আজকে কলকাতায় এসে এখান থেকে দিল্লি গেছে, অ্যাপারেন্টলি কোয়াডের ফরেন মিনিস্টারদের মিটিং, কিন্তু বাংলাদেশে যে আমেরিকার রাষ্ট্রদূত তাকে ডাকে পাঠানো হয়েছে দিল্লিতে। আমার নিজের যেটা ধারণা যে আমেরিকানরা ইউনুসকে রাষ্ট্রপতি করার একটা চেষ্টায় আছে। আচ্ছা, ইউনুস হচ্ছে ওদের একেবারে আদি অকৃত্রিম দালাল, সেই 70 সাল থেকে তারা তাকে কাল্টিভেট করে আজকে এই জায়গায় আনছে। হি ইজ দেয়ার এজেন্ট, একেবারে চরম দালাল। এবং ইউনুসের নোবেল প্রাইজ পাওয়ানোর থেকে আরম্ভ করে সবকিছুর পিছনে আমেরিকা। ইউনুস যদি এত বড় ইকোনমিস্ট হইতো মানে উনি দাদা, অমর্ত্য সেনের না না উনি অমর্ত্য সেনের মতো ইকোনমিক্স এর নোবেল প্রাইজ পেতেন। ইকোনমিক্স শান্তিতে কেন? কিন্তু দাদা, আমার শান্তি যেটা পৃথিবীর কোথায় শান্তি স্থাপনের ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল এটা তো আমরা এখন অব্দি অশান্তি, জানি। অশান্তির দেবতা উনি। তো এর জন্য ইউনুসকে রাষ্ট্রপতি করার একটা চেষ্টা আমেরিকানদের আছে বলে আমার তীব্র সন্দেহ। অলরেডি তারেক রহমানকে তারা বাধ্য করছে, খলিলুর রহমান তো কোনো অবস্থায় বিএনপির কিছুই না, কিচ্ছু সেই না, ইউনুসের লোক এত আমেরিকান ডিপ গুরুত্বপূর্ণ স্টেটের লোক। জায়গায়। তো তাকে একেবারে আসল একটা জায়গায় ফরেন মিনিস্টার এর জায়গায় বসাই দিছে যাতে তারেক সাহেব নিজের মতো করে বিদেশ নীতি না করতে পারে। আলটিমেটলি আমেরিকান ডিকটেশনে চলতে হবে তাকে। এবার ইউনুসকে যদি রাষ্ট্রপতি করতে পারে তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। কেন কিছু একটু এদিক ওদিক তারেক কথা না শুনলে গভর্নমেন্ট ডিসমিস করে দেবে প্রেসিডেন্ট। তো ইউনুসকে রাষ্ট্রপতি করার একটা চেষ্টা তাদের চলছে তারপরে আবার যে আমেরিকানরা। ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি, ওনাকে তো বলা হয় যে উনি, দেখেন ওনার হ্যাঁ, উনি আমেরিকার ডিপ স্টেটের লোক, উনি হিজবুত তাহরিরের লোক, বুঝতে সবাই পারি, হ্যাঁ, জানে। সবাই তো জানে। এই লোকগুলি, না না এটা ঠিকই বলছো তুমি, যে একদিকে মানে এই হোম সেক্রেটারি এই ভদ্রলোক আমলা, তারপরে আইনমন্ত্রী, তারও ব্যাকগ্রাউন্ড আমরা জানি খুব ভালো করে, সেও ডিপ স্টেটেরই লোক আইনমন্ত্রী। আর খলিল সাহেব তো ডিপ স্টেটের লোক। মানে টু মিনিস্টার্স, ওয়ান সিনিয়র বিউরোক্র্যাট, দ্য মোস্ট সিনিয়র বিউরোক্র্যাট, এটা আছেই। এর উপরে যদি এখন রাষ্ট্রপতি বসায় দেয় তাহলে আর আপনি তাইলে ট্রেনটা বাংলা, ট্রেনটা চিনতে না না তাহলে পারবেন? তো বাংলাদেশ উইল বিকাম দ্য 52nd না 53rd স্টেট। তোমাদের কয়টা স্টেট আছে এখন আমেরিকা? তো ইট উইল বিকাম দ্য নেক্সট স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে বাংলাদেশ উইল নট বি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ইট উইল বি এনিমোর। ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য কনস্টিটিউয়েন্ট স্টেটস অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং ট্রাম্প বলবে লোক আই ব্রট বাংলাদেশ। এবং এখানে ওদের অন্য খেলা আছে। এটা নিয়ে এত এদের মাথা ব্যথা কেন? দুইটা প্রধান কারণ যার জন্য তারা শেখ হাসিনাকে ফেলছে। আমি এটা খুব ভালো সূত্র থেকে জানি। ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং অন্যান্য এই ধরনের সার্ভে রিপোর্টে বাংলাদেশের দুইটা সাংঘাতিক খনিজ সম্পদের গন্ধ এরা পাইছে। ওয়ান ইজ মোনাজাইট স্যান্ডস, যার মধ্যে রেয়ার আর্থ আছে। আজকে রিয়ার। পৃথিবীর 80% রেয়ার আর্থ কিন্তু সাপ্লাই কন্ট্রোল করে চীন। ট্রাম্প যখন চীনকে খোঁজাখুঁজি করেছিল, চীন বলে দিয়েছিল যে আমি রেয়ার আর্থ আর এক্সপোর্ট করবো না। ট্রাম্পের হাওয়া বেরিয়ে গেছে কেন? তার বন্ধু ইলন মাস্ক গিয়ে ট্রাম্পকে ধরছে, বলছে যে আরে চায়না থেকে রেয়ার আর্থ না আসলে ওর তো টেসলার ইলেকট্রিক গাড়ি বানানো বন্ধ হয়ে যাবে, আমেরিকার মিসাইল বানানো বন্ধ হয়ে যাবে, রেয়ার আর্থই। তো এই রেয়ার আর্থের একটা বিরাট সম্পদ বাংলাদেশের কোস্টাল রিজনে আছে। সেকেন্ডলি, এই উপকূলবর্তী অঞ্চলে বাংলাদেশের মানে একটা বড় মাপের তেল আর গ্যাসের ভান্ডার আছে, মানে অফশোরে। বুঝতে পারছো বাংলাদেশের যে অফশোর, এই জায়গাটাতে আমেরিকানদের ধান্দা। ট্রাম্পের তো সবখানে আলটিমেটলি ধান্দা হচ্ছে মেক আমেরিকা বিজনেস। রিচের থেকে মেক মি রিচ। ওকে রিচ করতে হবে। আমাদের সবার কাজ হচ্ছে ট্রাম্পকে আরো বড় লোক করতে হবে, এর কোনো শেষ নেই। কনক্ক ফিলিপ, এই কনক্ক ফিলিপ হচ্ছে আমেরিকার বড় তেল কোম্পানি। এখন শেখ হাসিনা থাকলে এইখানে খনন বাংলাদেশের পেট্রো বাংলাকে দিয়ে না হলে উনি হয়তো সাইনোপেককে দিতেন চায়না, বা ইন্ডিয়ার ওএনজিসি কে দিতেন, উনি আমেরিকানদের এখানে ঢুকতে দিতেন না, এটা শিওর। এইটা আমেরিকানরা জানে। তাই জন্য ওনাকে ফেলানো, যে এইখানে এখন এই কনক্ক ফিলিপকে আনতে হবে। কেন কনক্ক ফিলিপের খুব সম্ভবত বোর্ড অফ ডিরেক্টর খুব সম্ভবত ট্রাম্পের একজন ঘনিষ্ঠ আত্মীয়। তো এইখানে
এই যে বাংলাদেশে একটা বিরাট রিসোর্সের গন্ধ এরা পাইছে, এই গন্ধ শিখে শিখে কিন্তু এরা বাংলাদেশে আসছে। এদের নাইলে বাংলাদেশ নিয়ে এদের মাথায় এত ঘামানোর কোনো কারণ, যে দেয়ার ইজ বিগ মানে রেয়ার আর্থ ডিপোজিট ইন বাংলাদেশ অ্যান্ড দেয়ার ইজ বিগ হাইড্রোকার্বন মানে গ্যাস এন্ড অয়েল। আরেকটা ব্যাপার আছে, বাংলাদেশকে ঘাঁটি করে আমেরিকা চাইতেছে মায়ানমারে গৃহযুদ্ধে এই গেরিলা গোষ্ঠীগুলিকে আরো বেশি তৎপর, আরো বেশি সক্রিয়, আরো বেশি ক্ষমতা সম্পন্ন করে তোলা, যাতে করে মায়ানমারের সেনা সরকার যে বা সেনা সমর্থিত, আজকে যে ইলেক্টেড গভর্নমেন্টের সেনা সমর্থিত, কেন ইউএসডিপি ইজ বেসিক্যালি এ মিলিটারি পার্টি, এদের পতন ঘটায়। কেন? আমেরিকানদের সমস্যা গণতন্ত্র নিয়ে না, আমেরিকানদের সমস্যা হচ্ছে যে এই মায়ানমারের সরকার চীনের খুব ঘনিষ্ঠ, এবং চীন মায়ানমারের মধ্যে দিয়ে চায়না মায়ানমার ইকোনমিক করিডোরটাকে দাঁড় করাইছে, যাতে কইরে এই যে রাখাইন স্টেট যেটা উপকূলবর্তী উপকূলের, হ্যাঁ বারবার মায়ানমারের উপকূলে রাখাইন স্টেট, এখানে চকপিউ বলে একটা বিরাট $3 বিলিয়ন খরচ করে একটা বন্দর দাঁড় করাইছে, ডিপ সি পোর্ট। সেখানে একটা অয়েল রিফাইনারি পর্যন্ত দাঁড় করেছে ম্যাডে আইল্যান্ড, যাতে করে তুমি জাস্ট ম্যাপটা চিন্তা করো যে চীন মধ্যপ্রাচ্য থেকে তেল আনবে, ক্রুড অয়েল আইনে এখানে রিফাইন করে, এইখান থেকে পাইপলাইন শুরু হইতেছে আরাকান থেকে সোজা ইউনান অব্দি দক্ষিণ পূর্ব। তাইলে কি বলতো, নাইলে এই যে পশ্চিমের যে চায়না, চায়না তো একটা বড় দেশ, চীনের পশ্চিমে দক্ষিণে যে অনেকগুলি রাজ্য, 12-13টা রাজ্য, এদের জন্য তেল গ্যাস নাইলে সিঙ্গাপুর দিয়ে ঘুরে গিয়ে পূর্ব চীনের সাংহাই বন্দর, তারপরে আবার বাই ল্যান্ড এই তেল গ্যাস এগুলিকে আনতে হবে, অনেক মানে 4000 কিলোমিটার প্রায় এক্সট্রা। তো এইটাকে এইখান দিয়ে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর দিয়ে এরা যদি ঢুকাই দিতে পারে, আর ওইদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই বালুচিস্তান, এর জন্য এই করিডোর দুইটা ল্যান্ড টু সি করিডোর চায়নার জন্য খুব ইম্পর্টেন্ট। আমেরিকা চাইতেছে চায়নাকে ব্লক করতে হলে এই জায়গাতে ব্লক করতে। এবং তুমি আজকে দেখো মায়ানমারের যে গৃহযুদ্ধ, সেটা ভয়াবহ আকার ধারণ করছে, এবং আজকে প্র্যাকটিক্যালি মায়ানমারের সেনাবাহিনী মায়ানমারের টোটাল ভূখণ্ডের 35% বেশি তাদের কন্ট্রোলে নাই। এটা আমার কথা না, এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে আমি দেখলাম। 35 to 40%, নট মোর দেন দিস। বাকি ফুল এরিয়া ইজ কন্ট্রোলড বাই আলাদা আলাদা রেবেল গ্রুপ, জাতিগোষ্ঠী, অল সাপোর্টেড বাই আমেরিকা। এবং আমেরিকা এটার জন্য বাংলাদেশকে ওদের বেস দরকার। কেন? ইন্ডিয়ার সাথে ওদের নানা চুক্তি থাকলে ইন্ডিয়া এটা রাজি হয় না। কেন জানো? ইন্ডিয়া চায় মায়ানমারে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশেও যেমন ইন্ডিয়া চায় গণতন্ত্র ফিরে আসুক, আওয়ামী লীগের থেকে ব্যান উঠে যাক। মায়ানমারও আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক, অং সান সুচির পার্টি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা ইলেকশন কন্টেস্ট করবে। কিন্তু আমরা এটা চাই না, ইন্ডিয়া এটা চায় না যে মায়ানমার একটা স্টেট হিসেবে ভাঙিয়ে পড়বে, এখানে 4-5টা দেশ হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট ইট। কিন্তু আমাদের এখান দিয়ে কানেক্টিভিটি প্রজেক্ট আছে, অনেক ইন্টারেস্ট আছে। তো এখানে মেইন কথা রয়েছে যে ইন্ডিয়াকে যেহেতু আমেরিকা লাইনে পাইতেছে না, ইন্ডিয়াকে যেহেতু ওরা লাইনে পাচ্ছে না, এবং ইন্ডিয়া ওরা এই যে মার্সেনারি, আমেরিকান একটা মার্সেনারি জানো তো ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছে, কতগুলি ইউক্রেনিয়ান মার্সেনারি, যাদের আমেরিকান ডিপ স্টেট সিআইএ মায়ানমারে পাঠাইছিল এই বিভিন্ন রেবেল গ্রুপকে ট্রেনিং দেওয়ার জন্য। এই ম্যাথিউ ভ্যান ডাইক যখন ওখান থেকে বাইরে আসতেছে, আমাদের মিজোরাম রাজ্যে সে অ্যারেস্ট হচ্ছে, হি ওয়াজ অ্যারেস্টেড, হি ইজ নাও ইন জেল। তাকে আমাদের লোকজন ইন্টারোগেশন করতেছে। সে এর আগে লিবিয়াতে গৃহযুদ্ধে ইনভলভ ছিল, ইউক্রেনের গৃহযুদ্ধে ইনভলভ ছিল, মানে সিআইএ। আমি যেটা জানতে চাচ্ছি তাহলে আমি তো এটা বুঝে গেলাম যে আসলে এটা একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে। না জটিল না, এর জন্য বাংলাদেশ তাদের দরকার। বাংলাদেশকে, বাংলাদেশের যে রসদ আছে, যে রেয়ার আর্থ আছে, যে তেল গ্যাস আছে, আমাদের ল্যান্ডটা, এই ল্যান্ডটাকে ব্যবহার করে মায়ানমারে ইন্টারভেন করার জন্য না আমি বলছি তাদের যে একটা এফেক্টিভ বেস সবকিছু দরকার। মিলিয়ে বাংলাদেশ একটা আসলে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, এবং আমার মনে হচ্ছে অ্যাট সাম পয়েন্ট ইন্ডিয়াও এইরকম অবস্থার মধ্যে। এখন আমি একটু রাজনৈতিক প্রসঙ্গে চলে আসি। শেখ হাসিনার একটা স্টেটমেন্ট আপনি দেখলেন, সাক্ষাৎকার, যেখানে শেখ হাসিনা বলেছেন উনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশ সরকারকে বলেছেন সেল রেডি করো, জেল রেডি করো, যা রেডি করো করো, আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ।
বাংলাদেশে কিন্তু ওনার নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক আশার সঞ্চার হয়েছে, সবাই এটা নিয়ে আলোচনা করছে, স্পেশালি বাংলাদেশের ভিতরে যারা আছে এবং বাইরেও যারা আছে তারা এটা নিয়ে কথা বলছে, নানা আলোচনা হচ্ছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন দাদা? আমি অনেক লম্বা সময় আপনাকে আটকে রেখেছি, কিন্তু এটা একটু বলতেই হবে আমাকে। না, অসুবিধার কিছু নেই। না, শোনো, আমার নিজের ধারণা, আমি এই অবধি শেখ হাসিনা ফিরে গেলে আমাদের লোকজনের, মানে ধরো ন্যাশনাল সিকিউরিটির যারা লোকজন আছে, কি আমাদের বিদেশ মন্ত্রক, যারা শেখ হাসিনার ব্যাপারে যথেষ্ট মানে কনসার্ন, যে ফিরে গেলে ওনার কি অবস্থা হবে ইত্যাদি। কারণ এটা খেয়াল রেখো যে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার তো এর আগে অনেকবারই ফিরিয়ে দেওয়ার কথা বলছে, ইউনূসের সরকারই বলছে, উই হ্যাভ নট সেন্ট হার ব্যাক। ঠিক যেভাবে দালাই লামাকে আমরা আমাদের দেশে রাখছি চীনের রক্তচক্ষু উপেক্ষা করে, বাংলাদেশের রাজপুরুষদের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনাকে রাখ। তো শেখ হাসিনাকে তখনই ফিরে যাওয়ার ব্যাপারটা আসবে, এবং ইন্ডিয়া ওনাকে তখনই যাওয়ার কথা বলবে বা যাওয়া, যে বাইজি আমি যাইয়ে, when India thinks she is secure। সেই পরিস্থিতি কি বাংলাদেশে তৈরি হয়েছে? কারণ আজকের তারিখে বা শেখ হাসিনা যদি ফিরে যান, শেখ হাসিনা নিজেই বলছে জেল রেডি রাখো, অমুক রেডি রাখো, এই রেডি রাখো। তো উনি এটা জানেন, এরকম একটা নির্ঘাত উনি বিমানবন্দরে নামলে ওনাকে নিয়ে জেলে ঢোকানো হবে এবং তারপরে ওনাকে ফাঁসিয়ে দেওয়া তো হতে উনি পারে, বলছেন বিকজ যে ডিসেম্বরে, হ্যাঁ, বলছেন যে ডিসেম্বরে। না, আমার প্রশ্ন হচ্ছে ওয়াই ডিসেম্বর? এটা কি বিজয়ের মাস, বিজয় দিবস, তখন বাংলাদেশে হ্যাঁ, একটা না, বিশেষ সম্ভাবনা আছে। সেন্টিমেন্ট এক। কিন্তু মানে উনি ফিরে গেলে মানে অনেক ধরনের গুজব কিন্তু আমাদের কানে আসতেছে। অনেকে আবার এটাও বলতেছে যে ওনার সাথে পশ্চিম বাংলার যে নতুন মুখ্যমন্ত্রী, তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, এবং সে কিন্তু ইতিপূর্বেই তার প্রচারের সময়ই কিন্তু সে, এই শুভেন্দু অধিকারী কিন্তু হুঙ্কার দিয়ে, বাংলাদেশে অনেকেরই বিরাগ ভাজন হচ্ছে যারা আওয়ামী বিরোধী শক্তি, আওয়ামী লীগের লোকজন খুব লাফালাফি করছে, কিন্তু আওয়ামী বিরোধী শক্তি তারা শুভেন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। কেন? তিনি বলছিলেন শেখ হাসিনা এই বৈধ প্রধানমন্ত্রী, উনি হ্যাঁ, শাহজালাল বিমানবন্দরে যেমন নামবে ওনাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে, এক্স্যাক্টলি এই কথাটা। তো এখন এই গুজব শোনা যায় যে শুভেন্দু অধিকারী নাকি জেতার পরে শেখ হাসিনা যখন ওনাকে শুভেচ্ছা দেয়, হ্যাঁ, বা উনিও হয়তো শেখ হাসিনাকে ফোন করছিলেন, দুজনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। আর শুভেন্দু এমনিতে তার পিতা মেদিনীপুরের লোক, ওরা এপার বাংলার লোক, কিন্তু ওর মা কিন্তু বরিশালে, তাই জন্য বাংলাদেশ নিয়ে একটা প্রবল সেন্টিমেন্ট তার আছে। ওর মা কিন্তু বরিশালে থেকে আসা মহিলা। তো যাই হোক, এইটাও শোনা যাচ্ছে যে শুভেন্দু নাকি বলছে শেখ হাসিনাকে যে আপনি আইসে কলকাতায় থাকেন, হ্যাঁ, আমি আপনি একটা কলকাতায়। একটা একজনের শোতে দেখলাম যে একজন বলছে যে একদম কনফার্ম যে উনি কলকাতাতে এসে থাকবেন, তারপরে কলকাতা থেকে দেশে যাবেন, এরকম। হ্যাঁ, মানে কলকাতায় আসবেন, কলকাতায় আসলে এখানে আওয়ামী লীগের প্রচুর লোকজন আছে। আর এইটা দেখো একটা জিনিস, অফিসিয়ালি বিজেপি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কিন্তু আওয়ামী লীগের যে এত হাজার লোকজন এখানে আসে, এরা তো কেউ পাসপোর্ট ভিসা নিয়ে আসে নাই ভাই, যান নিয়ে পালায় আসছে। এদেরকে কিন্তু শেল্টার করার ক্ষেত্রে কেন্দ্রের মোদী সরকারও কোন রকম মানে কোনো সমস্যা তৈরি করে নাই। আর এখন তো শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের বন্ধু সব। তো এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যেখানে ভারতের রাজনীতিতে বিজেপির একটা অন্যতম বড় ইস্যু যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে, সেই জায়গাতে দাঁড়াই আওয়ামী লীগের আমার হিসেবে খুব কম করে 35,000 থেকে 40,000 নেতা কর্মী এখানে আসে। আমার সাথে কত লোকের দেখা হয়, তারা এখানে আসে, তারা কিভাবে আসে সবাইকে আমি জানি। হ্যাঁ, অনেক পরিচিত লোকজন আছে। হ্যাঁ, তো মানে বড় মাপের নেতারাই আছে। হ্যাঁ, মানে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব, নানক ভাই, মানে আমাকে এই বিষয়ে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো গুজব হতে পারে, মানে আপনার কাছে মনে হচ্ছে পরিস্থিতি আসলে এত এখনো ওরকম ভাবে বেটার হয়ে যায় নাই যে উনি দেশে যাবে, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই, বা দ্রুত তৈরি হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন না, এই তো বলছেন। কিছু না, গুজব তো তা আছে। না, কিন্তু আমি একটা ব্যাপারে আমি খুব শিওর না, সেটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু এটা প্রথম থেকে এইটা অজিত ডোভালের মুখে আমি কয়েকবার শুনছি যে আওয়ামী লীগ কো কিসি তরহ ময়দান মে वापस लाना है। তো সেই ক্ষেত্রে কি কোন রকম কোন অগ্রগতি, এই যে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ইন্ডিয়াতে আসছে,
যে ইন্ডিয়াকে তো গণাতে নিতে হয়, এমন তো না যে মানে বাংলাদেশে যেটা অনেকে ভাবে যে মানে ইন্ডিয়াকে ডিক্টেট না, করবে। ইন্ডিয়াকে গণাতে নিতে হয়। ইন্ডিয়াকে গণাতে নিতে হয়, তো ওই ইন্ডিয়া অঞ্চলের সেই পিকচার ধরতে জায়গাতে, গেলে ইন্ডিয়াকে গণাতে নিতে হয়। হ্যাঁ, এবং চীনকেও আমেরিকা যদি কন্টেন্ট করতে চায় ইন্ডিয়া বাদ দিয়ে তো সেই খেলা চলবে না। তো এই জায়গাতে দাঁড়ায় ইন্ডিয়াও কোনো একটা বড় বার্গেইনে আওয়ামী লীগকে নিয়ে আমেরিকার সাথে উপনীত হইতে পারবে এরকম একটা আশা সঞ্চার হয়েছে কিনা সেটা কিন্তু আমি মানে উড়াই দিতে পারি না, কেন ইন্ডিয়ার এই প্রচেষ্টাটা আছে। এটা অজিত ডোভালের মুখে আমি কয়েকবার শুনছি যে আওয়ামী লীগকে কিसी तरह मैदान में वापस लाना है। এক্স্যাক্টলি। আমি তবে তো আওয়ামী লীগকে যেন তেন মাঠে আনতে হবে, কেন ওনার একটা ধারণা একটা রাজনৈতিক দল মাঠে না থাকলে এটা সমস্যায় পড়ে যাবে। তো এটা কিভাবে আনবে? আওয়ামী লীগ তো অফিসিয়ালি ব্যান্ড, মানে এফেক্ট। তো এখানে কি তাহলে নতুন করে কোন রকম প্রক্রিয়া শুরু হয়েছে যে আমেরিকার সাথে একটা দর কষাকষি ইন্ডিয়ার হইতেছে? এবং সেইটা আর আরেকটা ব্যাপার কিন্তু আমি দিল্লিতে শুনি, এটা মোদিজিরই কথা, যে আমাদের সিনিয়র যারা মন্ত্রী আছেন, অফিসার আছেন, অজিত ডোভালের মতো লোকজনকে, যে তোমরা বাংলাদেশ নিয়ে যেখানেই যাই করবা বহেনজি শুড বি ইন দ্য পিকচার, মানে শেখ হাসিনাকে পিকচারে রাইখে তোমরা করবা, ইউ হ্যাভ টু কিপ আর ইন পিকচার। তো এইগুলি জানা টানার পরেই হয়তো আপা মানে শেখ হাসিনা অতি উৎসাহে হয়তো উনি এগুলি বলতেছেন, এবং খানিকটা হয়তো দলকে চাঙ্গা করার জন্য বলতেছেন, কারণ উনি রাজনৈতিক নেত্রী, ওনাকে এগুলি করতেই হবে। দল ন্যাচারালি মুশড়ায় পড়ছে, এতদিনের একটা ব্যাপার, 2 বছর ধরে ক্ষমতার বাইরে, শুধু না দেশে, দেশ ছেড়ে অনেকে পালায়, হয় দেশ ছেড়ে পালাইছে নাহলে জেলে গেছে, তাই তো? বাইরে কয়টা আওয়ামী লীগের লোক সিনিয়র লিডার আছে আমাকে বলো তুমি। তো এই জায়গাতে দাঁড়ায় শেখ হাসিনা হয়তো শি ইজ ইন পিকচার, আমাদের লোকজন যাই বার্গেন করুক যাই করুক বহিনজিকে পিকচার में रखना है। তো বহিনজিকে পিকচারে রাইখেটাকে এতে করে কোথাও একটা কিছু আমরা হয়তো এখনো পুরোটা জানি না, ইন্ডিয়ান সিনিয়র যারা আছেন লোকজন মিনিস্টার লেভেলে, আমেরিকার সাথে কোনো একটা খেলাধুলা হইতেছে কিনা, যে সেটা আমেরিকাকে বলা যায় না। প্রেশারাইজ করে হ্যাঁ আওয়ামী লীগকে ওই ময়দান মে বাপস লানে কা। তো ওইটা যদি হয় তাহলে তো শেখ হাসিনা ফিরতেই পারেন, কারণ শেখ হাসিনা তাহলে ফিরলে এইটুক যদি অ্যাসুরেন্স থাকে যে শি উইল গেট প্রপার জাস্টিস, তাহলে হয়তো ইন্ডিয়া রাজি হইতেও পারে যে আমি যাইয়ে আপ যাকে উধার অ্যাপিল কিজিয়ে। এবং অ্যাপিল করে যদি এই সব ভার্ডিক্ট কিভাবে হয়েছে আমিও জানি তুমিও জানো, ঠিকভাবে যদি বিচার প্রক্রিয়া হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে এইসব মামলা, আওয়ামী লীগের 90% বিরুদ্ধে মামলা এগুলি নারিশ হয়ে টিকবে না, যাবে। খারিজ হয়ে যাবে, এগুলি বোগাস সব। বোগাস। আমি একটা ঘটনা শুধু তোমাকে বলি, মানে আমার ছোট বোন তারা না হলিম, তোমরা তাকে খুব ভালো করেছে। তো আমি এটা জোর গলায় বলতে পারি যে আমার বোন একটা মাসি মশা মারতে গেলেও কামের বুয়ারে ডাক দেবে, ওকে? তার বিরুদ্ধে মামলা দিছে যে সে মন্ত্রী থাকার সময় তার যে গাড়ির সামনে যে পতাকাটা উঠতো, ওই যে মাস্কটা, ওই মাস্কটা খুলে সে স্কুটারে চড়ে গিয়ে একজন লোককে মার্ডার করছে। মানে গল্পের একটা লিমিট আছে, মানে একটা হচ্ছে গল্পের তারা আলিম কাউকে মার্ডার, এটা মানে সে মাছি মশা মারতে পারবে না, সে গল্পের কামের কারিগর বুয়ারে। কাছে চলে। আর সে, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তারপরে পিস্তল বন্দুক না, মানে ওই ফ্ল্যাগ, মানে কতটা ক্রিয়েটিভ। আমি তো বইনের মাঝে মাঝে কইছি, বই তুমি এত ক্রিয়েটিভ মানুষ আমি জানি, তোমার অভিনয় আবার খুব ক্রিয়েটিভ। একজন মানুষকে মারতে 1,000 জন লোক চলে গেছে, 500 জন লোক চলে গেছে, সবাই মার্ডার কেসের আসামি। আচ্ছা, না না, সে স্কুটারে করে শেখ হাসিনার সাথে গিয়ে মার্ডার করছে, মানে অদ্ভুত সব কেস। মানে একটা তো সবকিছুর লিমিট আছে। তো এগুলি মানে ঠিক মতো বিচার প্রক্রিয়া চললে এইগুলি ধোপে টিকবে না। তো এর জন্য এরকম জায়গাতে কোনো অ্যাসুরেন্স যে প্রপার জাস্টিস উইল বি ডান এবং প্রক্রিয়া হবে, মানে এরকম কিছু একটা মানে আপনি ভারত বলতে চাইছেন যে আমেরিকা একদম দরকার। অসম্ভব, মানে একদম সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না, আবার একদম এটাই এক্স্যাক্টলি। সত্য এটাও না, বলা ইন্ডিয়ার যায় এই চেষ্টাটা থাকবে এটা আমি জানি, কারণ এই চেষ্টাটা আছে আওয়ামী লীগ ময়দান মে বাপস লানা হয়, এটা আমি শুনছি। তো এর জন্য এখন আপার ব্যাপারটা হচ্ছে কি, আপা এগুলি যদি শোনে, কেন আপাকে ওরা পিকচারে রেখে সবকিছু করে, ডোভাল স্যারই বলো জয়শঙ্করই বলো, এগুলি শোনার পর হয়তো উনি উৎসাহী হয়ে নিজের পার্টিকে চাঙ্গা করার জন্য এইসব টেলিগ্রাম গ্রুপ ট্রুপে উনি যোগদান করেন, এগুলি হয়তো উনি বলছেন। কেন ওনারও তো একটা ব্যাপার আছে, উনি রাজনৈতিক নেত্রী, ওনার দলকে চাঙ্গা রাখতে হবে, লোকজন মুশড়ায় পড়তেছে। কিন্তু ডেফিনেটিভ কিছু যে উনি ফিরবেনই এরকম কোনো এভিডেন্স কিন্তু আমার কাছে অন্তত নাই।
এইটুকু আচ্ছা, আমি বলবো। ডেফিনিটিভ কিছু নাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ফিরবেই, কারণ আওয়ামী লীগের মানে লাখে লাখে নেতাকর্মী বাংলাদেশেই অবস্থিত আছে। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দলটা আপনাদের কলকাতাতে, দিল্লিতে, ভারতবর্ষে অনেক আছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো অনেক বড় বড় নেতারা আছেন। এই নেতাদেরকে আপনি একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আহ, এরকম ভাবে মানে এত বছর মানে এরকম একটা রাজনৈতিক দল, স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, যার নেতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এবং আমাদের শেখ হাসিনা নেত্রী, উনিও তো একজন কম বড় নেতা নন। বঙ্গবন্ধুর পরে ওনার নামই আসে বাংলাদেশের সেই রকম জাদ্রেল নেতা। এইরকম একটা রাজনৈতিক দলের নেতারা যারা পশ্চিমবঙ্গে আছেন, তারা গত ২ বছরে আপনি কিরকম ভাবে তাদেরকে এনালাইসিস করলেন? আমি এভাবে বলতে পারেন যে তাদের অ্যাক্টিভিটিস বা তাদের রাজনৈতিক কাণ্ডকে আপনি ২ বছর পরে এসে দাঁড়িয়ে কিভাবে এনালাইসিস করলেন? কি মনে হচ্ছে আপনার? দেখো, মমতার যেসব কারণে পতন হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও ছিল। এবং আওয়ামী লীগের এইসব নেতা কর্মীর অনেকেরই অনেক রকমের দোষ ত্রুটি ছিল, সেটা অনস্বীকার্য। হ্যাঁ, এবং এখানে এটা বলতেই হবে যে আওয়ামী লীগের এই ধরনের অনেক নেতাই, যারা এমনিতে অনেক বড় মাপের নেতা বলে আমরা জানি, যাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, যারা অনেকে এখানে আসেন, অবস্থান করতেছেন, এদের অনেক দোষ ত্রুটি আমরা জানি। কিন্তু বাংলাদেশে আজকেও একটা কথা বলতেই হবে, যেটা এক সময় এখানে কমিউনিস্ট পার্টি সম্পর্কে বিমান বোস, আমাদের যে এখানে লেফট ফ্রন্টের হ্যাঁ, চেয়ারম্যান, বিমান বোস। যে বাম ফ্রন্টের বিকল্প উন্নততর বাম ফ্রন্ট, এটা আজকে তো প্রমাণ হইতেছে। আমরা মমতার এই 15 বছর দেখে যে সেই বুদ্ধবাবু, সেই বিমানবাবু, তারা যেভাবে পশ্চিমবাংলাকে চালাতেন, বা পশ্চিমবাংলায় মানে তখন যা অবস্থা ছিল, এবং তারা শিল্প আনার ক্ষেত্রে যে চেষ্টা, বা অপারেশন বর্গা করে যে ভূমি সংস্কার, যে অ্যাচিভমেন্ট গুলি ছিল, সেগুলি, সে তার তুলনায় মমতা যতই বড় বড় কথা বলুক, মমতা কিছুই করতেন। তো আওয়ামী লীগেরও বিকল্প উন্নততর আওয়ামী লীগ। আওয়ামী লীগে পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগের অনেক নেতা, মানে শেখ হাসিনাকে যদি এখনো আওয়ামী লীগকে সঠিকভাবে নেতৃত্ব দিতে হয়, অনেক নেতাকে বাদ দিতে হবে। এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব না এমন অনেক লোককে উনি গুরুত্ব দিচ্ছেন। এটা তো আপার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। সালমান রহমানের মতো লোককে উনি কেন সামনে আনছেন? একটা পাকিস্তানি লোক, হার্ডকোর পাকিস্তানি লোক, তার ভ্যাকসিন পথে কয়টা পাকিস্তানের লোক কাজ করে, সে কিভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের, আমার ছোট বোন তারানা হালিমকে মন্ত্রিত্ব থেকে সরানো, টিকিট না পাওয়া, হু ইজ রেসপন্সিবল? সালমান রহমান। হু ইজ সালমান রহমান? তারানা হালিম 1992 থেকে আওয়ামী লীগ করে, তখন সালমান রহমান কোথায়? হ্যাঁ, এই দরবেশ তথাকথিত, আমরা তো আসল দরবেশ অনেক দেখছি, সব নকল দরবেশ। এইসব লোক একমাত্র টাকা বানানোর জন্য, লুটপাট করার জন্য আসছে। এদের বিরুদ্ধে অনেক বক্তব্য আছে। একটা কথাই আমি বলবো, যে আওয়ামী লীগের বিকল্প কিন্তু উন্নততর আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আওয়ামী লীগকে একটা নতুন আঙ্গিকে ফেরাইতে হবে। আওয়ামী লীগের রেলেভেন্স যদি পলিটিক্সে থাকতে হয়, তাইলে অনেক নেতাকেই বাদ দিতে হবে, যারা নানা কারণে ভুল প্রমাণিত হয়েছে, নানা কারণে তাদের জনপ্রিয়তা হ্রাস পাইছে। কিন্তু এর কথা বলার পরেও আমি ওই চোখ বন্ধ করে এই কথা বলবো না যে সব ইয়াং লোককে নিয়ে আসো, সব সিনিয়রদের না। একটা দলে ব্যালেন্স থাকতে হবে। বেশ কিছু সিনিয়র লোক, যাদের এখনো মুক্তিযুদ্ধের সাথে সরাসরি যোগসূত্র আছে, যারা ওই ট্র্যাডিশন, 71-এর ট্র্যাডিশনকে বিয়ার করে, 69-71-এর ট্র্যাডিশন, পাকিস্তানি বিরোধী আন্দোলনের ট্র্যাডিশনকে বিয়ার করে, আজকে তুমি বলতে পারো যে আমির হোসেন, আমু টামুর মতো লোক বাদ দিয়ে আওয়ামী লীগ হবে? হ্যাঁ, হয়তো বয়স হয়ে গেছে। যেটা বিজেপি কিন্তু এখানে দেখবো যে এল কে আদবানি মার্গদর্শক, মার্গদর্শক, ওটা আলাদা মার্গদর্শক মন্ডল, মানে যারা পার্টির সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করবে। ওরা কোনো পদ পদবি নেবে না, কেন বয়স হয়ে গেছে, এখনো শারীরিক ভাবে তাদের এই প্রেশার নেওয়া সম্ভব না। সম্ভব কিন্তু না। কিন্তু এদেরকে পার্টির সাথে যুক্ত রাখতে হবে। পার্টি, কিন্তু দে আর পার্ট অফ দ্য পার্টিস ট্রেডিশন। আজকে এই ধরনের লোকজনকে বাদ দিয়ে একদম রাজনীতি হবে না। হ্যাঁ, যারা একেবারেই অসুস্থ হয়ে গেছে, বিছনার থেকে উঠতে পারে না, তোফায়েল আহমেদের মতো লোকজন, তাদের কথা নাই, বাদ দিলাম। কিন্তু আমির হোসেন, আমু টামু, এই ধরনের লোকজনকে পার্টিতে বাদ দেওয়া চলবে না। আবার কিছু কিছু লোক আছে,
অরাজনৈতিক লোকজন যাদেরকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনার শেষ দিকটাতে 2015, এই আমি স্পেসিফিকলি নাম বলে সালমান রহমানটা মানে কান ধরে এদের পার্টি থেকে বাইর করে দেবে। এরা থাকলে পার্টির সর্বনাশ হবে। এরা লুটপাট ছাড়া কিছু বোঝে না, এরা ব্যবসায়ী, এরা পার্টিকে রাখে সামনে রেখে ব্যবসা করতে আসছে। দিস পিপল হ্যাভ টু বি কিকড আউট অফ দ্য পার্টি। এবং যারা রাজনীতির লোক একদম হার্ড কোর। আরেকটা কথা আমি তোমাকে খুব জোর গলায় বলবো, বাংলাদেশের কত শতাংশ মহিলা এটা বলতো? মমতা ব্যানার্জি যে এখানে 51% তাইলে তো মেজরিটি মহিলা। মেজরিটি। এবং এখানে আজকে যে ভয়টা, যে উগ্র মৌলবাদী রাজনীতি, এইটা যদি শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ঠেকাইতে হয়, এই নারী শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। গল্প নাই। ওই মহিলা লীগকে শুধু ওই ভাবিরা 30 ব্যাটার বিরিয়ানি রান্না করে ওইসব লোক দিয়ে পার্টি চলবে না। ওই ওই মানে কারো বউ কারো ভাবি এইসব লোককে পার্টিতে সামনে সারিতে আনলাম, এরাই রাজনীতি করলো, অমুক মন্ত্রী, এইসব না। ইউ হ্যাভ টু ব্রিং টপ লেভেল, মানে মহিলা লিডার যাদের নিজেদের একটা ব্যাপার আছে, নিজেদের একটা পার্সোনালিটি আছে, নিজেদের জোরে তারা দাঁড়াইতে পারে। হ্যাঁ, ওই শুধুমাত্র অমুক জায়গায় পার্টির অনুষ্ঠান হবে সেখানে ভাবি আইসে 30 ব্যাটার বিরিয়ানি রান্না করবে, নো, নট দ্যাট। মহিলা লীগকে প্রচন্ড ভাবে সচল করতে হবে, যাতে করে মহিলা নেতৃত্ব একটা স্ট্রং নতুন, শেখ হাসিনা ইজ গুড ফাইন, কিন্তু সেকেন্ড লাইন মহিলা লিডারশিপ, স্ট্রং মহিলা লিডারশিপ। ওই নায়িকা গায়িকা দিয়ে শুধু হবে না। হ্যাঁ, কিছু নায়িকা টাইকাও আছে, আমার বনিত নায়িকা ছিল এই তারানা আলী, কি রোকেয়া প্রাচী, যারা খুবই অ্যাক্টিভ মাঠে, এদেরকে আনতে হবে নো ডাউট। যারা কমিটেড পলিটিক্স করে, বহু বছর ধরে পলিটিক্স করে, সে 92 থেকে পলিটিক্স করে, তখন সে যুবলীগের মহিলা সম্পাদিকা। এরকম লোকজনকে আনতে হবে, কিন্তু শুধুমাত্র এই নাচনেওয়ালা গানেওয়ালা ওইসব না, বা ওই ভাবিকে নিয়ে আসলাম উনি 40 জনের বিরিয়ানি রান্না করে, ওইসব না। প্রপার উইমেন লিডারশিপ, স্ট্রং পাওয়ারফুল পার্সোনালিটি বলা মহিলা, যেটা অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সমস্যা আছে, আমাদের ভাইজানদের একটু সমস্যা হয় এটা নিয়ে। এইটাকে মানতেই হবে যে ইউ হ্যাভ টু ব্রিং সলিড উইমেন লিডারশিপ ইন দ্য ফোরফ্রন্ট। 2 নম্বরে হচ্ছে ওইসব পাকিস্তানি 2 নম্বরই এলিমেন্ট, ওই 24 নম্বরই দরবেশ, এদেরকে আউট করতে হবে পার্টির থেকে। দে হ্যাভ টু বি থ্রোন আউট অফ দ্য পার্টি। এবং আর যাদের বিরুদ্ধে প্রচন্ড রকমের দুর্নীতির অভিযোগ আছে, এদেরকে পেছনে ফেলা দিতে। তারা হয়তো পার্টিতে টাকা পয়সা দেয়, ঠিক আছে, একটা পার্টি চালাতে গেলে টাকা পয়সার দরকার আছে, কিন্তু সবকিছুই একটা পরিমাপের মধ্যে করতে হবে। আর তরুণদের সামনে আনতে হবে। প্রচুর সম্ভাবনাময় তরুণ আছে যারা আজকেও মনে করে যে আওয়ামী লীগের জন্য তারা তাদের জান কবুল। হ্যাঁ, কালকেই এখানে আমাদের এক দাদা জ্বলছে বাংলাদেশ বলে, সুখরঞ্জন দাশগুপ্ত আনন্দবাজারের সিনিয়র সাংবাদিক ছিলেন, ওনার একটা বই উন্মোচিত হয়েছে। এখানে অনেকের সাথে আমার দেখা হচ্ছে, কেন এখানে তো অনেক ভাইজানরা আছে, আমাদের ভাইজান বইন টইন সবাই আছে। সবারই একটা যে পার্টিতে একটা পরিবর্তন দরকার, পার্টিতে একটা শুদ্ধিকরণ দরকার। কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কিন্তু মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অসম্পূর্ণ হইতেই পারে না, যেমন ভারতে কংগ্রেস ছাড়া হবে না। 2 নম্বর হচ্ছে, এবং বিজেপি দেখো ক্ষমতা আছে, কংগ্রেসকে কি ব্যান করছে? করে নাই। কংগ্রেস বল তবিয়তে আছে, রাহুল গান্ধী 2 বেলা মোদিজিকে বকাবকি করে ইয়েতে বসে পার্লামেন্টে, এইটাই তো গণতন্ত্র। বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার রাস্তা দিতে হবে, ব্যানটা তুলতে হবে। আর আওয়ামী লীগকে নিজের তরফ থেকে একটা শুদ্ধিকরণ করতে হবে, নিজেদের ভুল ভ্রান্তিগুলি পর্যালোচনা করতে হবে, শুধু ওই ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে হবে না। হ্যাঁ, ষড়যন্ত্র হয়েছে, আমেরিকান ডিপ স্টেটের কনস্পিরেসি ছিল, কিন্তু সুবিধাটা আরো এই কারণে হয়েছে যে তোমাদের দলেরও কিছু দুর্বলতা ছিল, তোমার দলেও অনেক হাইব্রিড 2 নম্বরই লোক ঢুকে বসেছিল, যারা পরে অনেকে কেউ জামাত হিসাব আত্মপ্রকাশ করছে, কেউ এই জিনিসগুলি করতে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের উপায় নাই। আওয়ামী লীগ ইজ এ মাস্ট ফর আওয়ামী লীগ, তবে আওয়ামী লীগ হ্যাজ টু চেঞ্জ, আওয়ামী লীগ হ্যাজ টু পিউরিফাই, আওয়ামী লীগের ভিতরে শুদ্ধিকরণ প্রয়োজন, আওয়ামী লীগের নিউ জেনারেশন লিডারশিপ দরকার। কিন্তু ওই নিউ করতে গিয়ে সব পুরানোদের ছাঁটাই করে দিলাম, সেটাও ঠিক হবে না। মিক্স। কিছু লোকে মানে ইট হ্যাজ টু বি এ মিক্স ইট অফ হ্যাজ টু ওল্ড বি এন্ড এ প্রপারলি ওয়েল ব্যালেন্সড মিক্সড একটা যেখানে মানে নারী নেতৃত্ব প্রয়োজন, যেখানে তরুণ নেতা প্রয়োজন, এট দ্য সেম টাইম বর্ষিয়ান নেতাদের অভিজ্ঞতা সেটারও প্রয়োজন, সবকিছু। এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগ হওয়ার কথা। এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো
No, Awamu League is not just a party, it's a movement. It's a It is movement, also the name of a it's a person. একটা বাংলাদেশের আপামর আবেগের নাম জনতার আওয়ামী লীগ। রাজনৈতিক দল হ্যাঁ, বলতে একটা এটা কোনো আবেগের নাম তো পপুলিস্ট বা আওয়ামী লীগ। আওয়ামী লীগ অ্যাসিস্টের দল শুধু না একটা তো। রাজনৈতিক দল না, এটা একটা এক্স্যাক্টলি, আবেগের নাম। ইটস অ্যান এটা আদর্শ একটা বলতে অনুভূতি। পারেন, একটা আবেগ, মুক্তিযুদ্ধ, সবকিছু মিলিয়ে একটা আওয়ামী লীগ। ডেফিনেটলি আগামীটা নিশ্চয়ই ভালো হবে দাদা। আমরা তো ভালোই আশা করব, এটাই তো ইনশাআল্লাহ, স্বাভাবিক। আশা করি। আপনার জন্য অনেক শুভকামনা জানাই। আপনি অনেক সময় দিলেন দাদা। আবারও কথা হবে। আমার একটু ঠিক আছে, ইচ্ছা আছে আপনার সাথে ধন্যবাদ। আমাদের অন্য একটা বিষয় নিয়ে আমি কথা বলব। আশা আমি খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করব। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার, খোদা হাফেজ, শুভরাত্রি। শুধু দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা আমি ভালো লাগছে, আপনাদের লাগবে। সুবিরদা তো সবসময় অনেক সুন্দর করে কথা বলেন, অনেক বিষয় তুলে আনেন, সেগুলো আপনাদের সবার ভালো লাগে আমরা দেখি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও কথা হবে, আবারও সুবিধার কথা আমাদের সত্যি শুনতে পাবেন। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থাকুন, এবং আপনাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখুন, বাড়ির ছোট কন্যা শিশুটির দিকে খেয়াল রাখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।